এই বাংলাদেশ ব্যাংকে কিন্তু আসলে 2 বিলিয়ন ডলার এখান থেকে চুরি করার, লুট করার প্ল্যান ছিল। এরপর জামিনের ব্যাপারে বিভিন্ন কন্ট্রোভার্সি আছে, আপনারা জানেন। খুব রংলি এখানে আইন মন্ত্রণালয়কে দায়ী করা হয়। আমি প্রকৃত চিত্রটা আপনাদের সামনে তুলে ধরব। প্রথম কথাটা বলি, আপনারা জানেন মডেল যে মেঘনা আলম আছে, ওনাকে ডিটেনশন দেওয়া হয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিটেনশন দিয়েছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। আপনাদেরকে শুধু একটা জিনিস বলতে চাই, আমরা উচ্চ পর্যায়ে, সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে আমরা মিটিং করেছি। আমরা এই ব্যাপারে যে আপনার বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠান এবং অন্য অনেকের বক্তব্য, এই ব্যাপারে আমরা সচেতন আছি। আমরা শুধু এইটুকু আপনাদের বলতে পারি, উনার ব্যাপারে, মডেল মেঘনা আলমের, উনার ব্যাপারে কিছু তদন্ত পুলিশ করছে এবং উনার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, সুনির্দিষ্ট অভিযোগ আছে। কিন্তু উনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে, স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। তো উনার যদি কোনো অপরাধ থাকে, সেই অপরাধের প্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। শুধু আপনাদের আমি এটুকু বলতে পারি এবং এটুকু আমরা স্বীকার করছি, গ্রেফতারের প্রক্রিয়াটা ঠিক হয় নাই। কিন্তু গ্রেফতারের প্রক্রিয়া ঠিক হয় নাই মানে উনার বিরুদ্ধে অপরাধের কোনো আপনার আলামত বা অভিযোগ নাই, এটা না। সেরকম কিছু আছে, সেটার প্রেক্ষিতে করণীয় কি আছে সেই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আপনারা খুব অচিরেই দেখবেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে দেই, আজকে আমাদের একটা রিভিউ কমিটির মিটিং ছিল। আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ, প্রায় 88 মিলিয়ন ডলার, রাইট, সেটা আপনার স্ক্যামের মাধ্যমে, এখান থেকে হ্যাকিং বলা হয়, স্ক্যাম বলা হয়, চুরি বলা হয়, বাংলাদেশ ব্যাংক থেকে লুট করা হয়েছিল। আপনার সেই ব্যাপারে অনেক তদন্ত কমিটি হয়েছে, অনেক বিচার কার্য শুরু হয়েছে বিদেশে। প্রকৃত অবস্থা কি এবং এখানে সরকারের করণীয় কি আছে সেটা পর্যালোচনা করে দেখার জন্য সরকারের পক্ষ থেকে একটা উচ্চ পর্যায়ে রিভিউ কমিটি করা হয়েছিল। এই রিভিউ কমিটির প্রথম বৈঠক আজকে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত হয়েছে। এই রিভিউ কমিটির প্রধান হিসেবে আছেন আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা, আমি নিজে। এখানে সদস্য যারা ছিলেন তারা সবাই আজকে মিটিংয়ে উপস্থিত ছিলেন। এখানে আমাদের ফয়জুল কবির ভাই উপস্থিত ছিলেন, আমাদের যে জ্বালানি উপদেষ্টা। আমাদের বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর আছেন আহসান মনসুর ভাই, উনি উপস্থিত ছিলেন। আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী, আমাদের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, উনি উপস্থিত ছিলেন। এছাড়া আমাদের যে আরো দুইজন বেসরকারি সদস্য আছেন, আলী আশফাক সাহেব এবং নজরুল হুদা সাহেব, ওনারা ব্যাংকার, ওনারা উপস্থিত ছিলেন। আজকে পূর্ণ কমিটির মিটিং হয়েছে। মিটিং এর মধ্যে দিয়ে আমরা কয়েকটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাদের শুধু একটু প্রেক্ষিতটা বলে নেই, যে আমার ব্যক্তিগত মন্তব্য। সেটা হচ্ছে, এই বাংলাদেশ ব্যাংকে কিন্তু আসলে 2 বিলিয়ন ডলার এখান থেকে চুরি করার, লুট করার প্ল্যান ছিল। এটা আপনার শেষ পর্যন্ত করা গেছে 88 মিলিয়ন ডলার। তার মধ্যে 66 মিলিয়ন ডলার আমরা এখনো উদ্ধার করতে পারি নাই, বাকিটা উদ্ধার হয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে, আমি যতটুকু তদন্ত কমিটি, রিভিউ কমিটির প্রধান হিসেবে যতটুকু পড়েছি, এটা আসলে পুরা বাংলাদেশকে লুট করার একটা প্ল্যান ছিল। আপনি চিন্তা করেন, 2 বিলিয়ন ডলার যদি বাংলাদেশ ব্যাংক থেকে চলে যেত, আজকে আমরা বোধহয় দুর্ভিক্ষ বা প্রায় দুর্ভিক্ষ অবস্থায় পড়তাম। যাই হোক, এটা একটা অত্যন্ত গুরুতর এবং জঘন্য একটা ফিনান্সিয়াল ক্রাইম এবং বাংলাদেশ বিরোধী অনেক বড় ষড়যন্ত্র। কিন্তু এটার তদন্ত করতে গিয়ে তৎকালীন সরকারের আমলে সীমাহীন গাফলতি করা হয়েছে। সিআইডি, আমরা যতটুকু জেনেছি, সিআইডি যখন আপনার তদন্ত একটা ম্যাচিউর পর্যায়ে চলে গিয়েছিল, তখন এবং তদন্তের আগেও সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছিল, সুনির্দিষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল সিআইডি থেকে, আমরা যেটা জানেছি, বাংলাদেশ ব্যাংকের যারা এটার সাথে ইনভলভ আছে তাদের নাম যেন অভিযোগপত্রে না দেওয়া হয়, এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তাদেরকে। এবং আমরা এই বিষয়টা অবহিত হয়েছি, আজকে ওদের কাছ থেকে বক্তব্যটা শুনেছি। তারপরে আমরা ফরাসুদ্দিন সাহেবের যে একটা রিপোর্ট ছিল, একটা ভালো রিপোর্ট ছিল, সেই রিপোর্টের পর্যালোচনাটা শুনেছি এবং আমাদের কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছি। প্রক্রিয়াটা বলছি না, আপনাদের শুধু সিদ্ধান্তগুলো বলি। একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাকি টাকা উদ্ধারের জন্য আমাদের যে স্টেপগুলো নেওয়া হচ্ছে সেখানে গতিশীলতা আনার জন্য আমরা কাজ করব। আর হচ্ছে এই জিনিসটা যে বাংলাদেশ এন্ড থেকে যারা এই অপরাধের সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের সম্মুখীন করার জন্য সিআইডির যে তদন্ত হয়েছে সেই তদন্তটা বিষয়ে পরবর্তী করণীয় আমরা ঠিক করব।
এটা আমি এখন আপনাদের ডিসক্লোজ করছি না। তারপর হচ্ছে এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে আসলে কি বাংলাদেশ ব্যাংক পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে, এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে জানতে চেয়েছি যে এটা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে নাকি, এবং আপনারা জানেন আমাদের এখানে অত্যন্ত অভিজ্ঞ একজন তথ্য প্রযুক্তি এক্সপার্ট আছেন, আমাদের প্রধান উপদেষ্টার যে তথ্য প্রযুক্তি বিষয়ক যে বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, উনি এটা স্পেসিফিক্যালি এটা ডিল করে দেখবেন। উনি আমাদের এই রিভিউ কমিটির সদস্য সচিব হিসাবে উনাকে আজকে আমরা মনোনীত করেছি। থার্ড হচ্ছে আমরা আরেকটা জিনিস সিদ্ধান্ত নিয়েছি যে সিআইডি রিপোর্টে প্রাথমিকভাবে যাদের নাম এসেছে, প্রাথমিকভাবে ফরাসউদ্দিন সাহেবের রিপোর্টে যাদের নাম এসেছে তাদের ব্যাপারে আসলে বাংলাদেশ ব্যাংক কি ব্যবস্থা নিয়েছে সেটা আমরা জানতে চেয়েছি, এবং ব্যবস্থা কি নিতে হবে সেটা বলেছি। সেটা আপনাদের এখানে আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না। আরেকটা হচ্ছে ওই সময় আপনারা জানেন কিছু লিগাল ফার্মকে কাজ দেওয়া হয়েছিল, যেই লিগাল ফার্মকে কাজ দেওয়া হয়েছিল সেই লিগাল ফার্মে সাথে গত সরকারের আমলে অত্যন্ত ঘনিষ্ঠ, অত্যন্ত সিনিয়র একজন আইনজীবী জড়িত ছিলেন, এবং এই কাজ দেওয়ার প্রক্রিয়াতে লক্ষ লক্ষ, এই কয়েকদিন আগে $8 লক্ষ পে করা হয়েছে, এবং আমরা ওখানে শুনছি তাদের সাথে ইমেল আদান প্রদান করলেও তাদেরকে টাকা দিতে হয়। তো এই ফার্মটাকে কেন বাছাই করা হয়েছিল, এত টাকার বিনিময়ে এই ফার্মকে বাছাই করার পিছনে সরকারের ঘনিষ্ঠ আইনজীবীর কি রোল ছিল, সেখানে কোনো আর্থিক অনিয়ম হয়েছে কিনা এবং এখানে কোনো অস্বাভাবিকতা আছে কিনা কি, সেটা আমরা তদন্ত করে দেখব। সেটা আমরা তদন্ত করে দেখব না, সেটা আমরা খতিয়ে দেখব, এটা পূর্ণাঙ্গ তদন্ত কমিটির রিপোর্ট না। আর এটা হচ্ছে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যে সিআইডির যে তদন্তটা হয়েছে যেটা প্রায় ম্যাচিওর পর্যায়ে রয়েছে, এই তদন্ত বা এই তদন্তের প্রেক্ষিতে কোনো স্টেপস নিলে সেটা আমাদের নিউ ইয়র্কে যে বিচারটা হচ্ছে সেটার ক্ষেত্রে কোনো রকম ভূমিকা রাখতে পারে কিনা, বা এই দুটা প্রক্রিয়ার মধ্যে কি সম্পর্ক আছে, এক্ষেত্রে আইনগতভাবে এক্স্যাক্টলি আমাদের কি করণীয় সেটা পরীক্ষা করে দেখার জন্য আমরা ডক্টর কামাল হোসেনের যে ফার্ম আছে ওনার সাথে যোগাযোগ করব, এবং ওনাদের পরামর্শের প্রেক্ষিতে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা এই কমিটি 2 সপ্তাহ পরে যে রোববার আছে আবার মিটিংয়ে বসবো, এবং আমরা 3 মাসের মধ্যে আমাদের যে সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে আমরা কাজ শেষ করব বলে আমরা আশাবাদী। আচ্ছা, এখন আমাদের যে আজকে এর বিষয় আছে, আজকে আপনাদের যে বিষয় বললাম, আমাকে প্রশ্ন করলে শুধু এইসব বিষয় বলবেন, আমি তো ইন্টারভিউ দিচ্ছি না, ইন্টারভিউর মধ্যে র্যান্ডম যে কোনো বিষয় প্রশ্ন করা যায়। আমার আজকে যে বিষয়গুলো আছে এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন। বিশেষ ক্ষমতা আইন নিয়ে একটি প্রশ্ন, সেটি হলো বিশেষ ক্ষমতা আইন রহিত করতে আপনি দীর্ঘ সময় এটার বিপক্ষে বলেছেন, এটা আপনি কিন্তু এই যে সাম্প্রতিক মেঘনা এবং চারুকলার মামলা দুটোটাই বিশেষ ক্ষমতা আইন হয়েছে, আসলে এই বিষয়টা আমি তো আপনার প্রথমেই বললাম এই বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগটা, পদ্ধতিটা এটা হয়তো ঠিক হয় নাই। আর বিশেষ ক্ষমতা আইন বা অন্যান্য নিবর্তনমূলক আইনের ব্যাপারে আমরা বিচার বিভাগীয় যে সংস্কার কমিশন আছে তাদের রিপোর্টের জন্য অপেক্ষা করেছি। আপনারা জানেন রাজনৈতিক ঐক্যমত কমিশনের আলাপ হচ্ছে, কিছুটা রাজনৈতিক কনসেনসাস তৈরি করা প্রয়োজন। ধরেন আমরা বিশেষ ক্ষমতা আইন বাতিল করে দিলাম, এরপর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এসে আমাদের সিদ্ধান্ত বাতিল করে দিল, লাভ আছে কোনো? কথা বলে নেই, 2-1 মাসের জন্য লোক দেখানো করে লাভ কি বলেন? এর আগে 111 পিরিয়ডের আমলে এরকম হয়েছিল, রাজনৈতিক সরকার এসে সব বাতিল করে দিচ্ছে। এই জন্য আমরা একটু কনসেনসাসের দিকে যাচ্ছি। যেমন জি মাননীয় উপদেষ্টা, আপনি বলেছেন যে এই যে মডেলকে যে ধরা হয়েছে এটা ঠিক হয়নি, না না, প্রক্রিয়া ঠিক হয়নি বলেছি আপনাকে, আমি আর অন্য কোনো কিছু বলি নাই। সেই প্রক্রিয়া ঠিক হয়নি, এই যে ঠিক হয়নি এটার দায় কে নেবে? প্রক্রিয়া ঠিক হয়নি এটা তো ভাই আমি দায় দায়িত্ব নির্ধারণ করার জন্য এই মিটিংটা করি নাই। আমি আপনাদেরকে বললাম, আমি একটা আইনমন্ত্রী হিসেবে আমি বললাম, শোনেন প্রক্রিয়া, আমি কিভাবে উদ্যোগ নিব এটা? না না, আমি শোনেন, আইনের প্রয়োগ অনেক সময় ভুল তো আমাদের হতে পারে। জিনিসটা হচ্ছে কি, শোনেন, আমাদের সরকারের অনেক ভুল হবে, সব সরকার আমলে ভুল হয়, আপনারা খালি দেখবেন আমরা ভুলটা কারেক্ট করি কিনা, ঠিক না? আমরা তো ভাই না, রোবট না, আমাদের কাজে ভুল হবে। দেখেন আমাদের সাথে আগের সরকারের 2টা পার্থক্য আপনারা দেখবেন, আমাদের কাজের ভুল হলে আমরা স্বীকার করি। এই যে আমি আপনারা বললাম যে এই গ্রেফতার করার প্রক্রিয়াটা হয়তো ঠিক হয়নি, এগুলিকে আপনারা আগে শুনতেন। প্রক্রিয়া ঠিক হয়নি, যা প্রক্রিয়াটা কিভাবে কারেক্ট করা হয় বা কারেক্ট করা যায় কিনা সেটাও দেখবেন। তো আমরা তো যখনই আপনারা যখন সমালোচনা করেন সেখান থেকে সাথে সাথে মেসেজটা নিয়ে যতটুকু করার চেষ্টা করি, সেটা আপনারা দেখবেন কি করা হচ্ছে। আমরা কেন, আপনি তো ফরাসউদ্দিনের রিপোর্টেই অনেকের নাম পাবেন, ফরাসউদ্দিনের রিপোর্টের নাম পাবেন। তখন আপনার অনেক রিপোর্ট এসেছিল যে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন যে গভর্নর আছেন আতিউর রহমান সাহেব, উনি এই আলামত মোছার ব্যাপারে এবং সঠিক সময়ে সঠিক তথ্য না দিয়ে
অনেকদিন জানাননি, 2 সপ্তাহ না 4 সপ্তাহ দেরি করেছিলেন। এগুলো তো তখন পত্রপত্রিকা রিপোর্টে এসছে। এছাড়া আপনার যাদের নাম আমরা সচরাচর জানি না, ধরুন বাংলাদেশ ব্যাংকের আতিউর রহমান সাহেবের নাম জানেন যেহেতু উনি গভর্নর ছিল, আরো বেশ কয়েকজন ছিল, তাদের নাম বিভিন্ন রিপোর্টে আসছে, কিন্তু তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়নি, ব্যবস্থা নেওয়া হয়নি। আচ্ছা, আমি এক্সাক্ট নাম্বার আপনাকে বলতে পারবো না, কিসের ভিত্তিতে বলছি এটা বলতে পারবো না। আমরা বিগত সরকারের আমলে জঙ্গি সন্দেহে কত রকম মামলা হয়েছে এটা আপনাদের ধারণা আছে, মনে আছে? কত সাধারণ মানুষকে জঙ্গি সাজিয়ে গ্রেফতার করা হতো, এটা আপনারা জানেন তো নাকি? তো এখন জঙ্গি সাজিয়ে গ্রেফতার করা জঙ্গি হতো এক না, যাদের বিরুদ্ধে ক্রেডিবল তথ্য প্রমাণ আছে তাদের ক্ষেত্রে জামিন দেওয়া হয়েছে কিনা সেটা আমাদের ধর্তব্য বিষয়। যাদেরকে রাজনৈতিক হয়রানিমূলক ভাবে জঙ্গি মামলা দেওয়া হয়েছে না, আপনি যে প্রশ্ন করলেন আপনাকে আমি প্রশ্ন করি, আপনি এটা জানেন না? এগুলো তো সবাই জানি আমরা, প্রশ্ন করার খাতিরে প্রশ্ন করার উত্তর দেওয়ার খাতিরে উত্তর অন্যরকম। রাজনৈতিক হয়রানি করার জন্য জঙ্গি সাজানো হয় নাই। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক হয়রানি করার জন্য যদি শিবির সাজানো হয়, ওই মানুষ তো মানে সুশিক্ষিত মানুষ, উনার যেমন সংস্কার ভাবনা আছে আমাদের সংস্কার ভাবনা আছে, দুইটা আমরা আইন মন্ত্রণালয়, আমাদের মাননীয় প্রধান বিচারপতি, আমাদের বিচার বিভাগের সংস্কার কমিশন, অধিকাংশ ক্ষেত্রেই আমরা সংস্কারের কি সংস্কার প্রয়োজন সেই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছি অলমোস্ট সব ক্ষেত্রেই। তার মধ্যে একটা হচ্ছে বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠা। এখন এটা আমরা অনেক কনসালটেশন হবে, এগেইন একটুখানি হলেও তো রাজনৈতিক দলের সাথে আলোচনা প্রয়োজন। এত আচ্ছা ফাইন, আমি আপনাদের সন্ত্রাসী ক্ষেত্রে কথা বলি। সন্ত্রাসীদের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, কিছু কিছু সন্ত্রাসী আগেই জামিন পেয়েছিল। আপনারা কেন একটু ইনভেস্টিগেট করেন? আপনাদের এখানে কি অনুসন্ধানী সাংবাদিক নাই? এই যে সুইডেন আসলাম যে মুক্তি পেল, তাকে কে জামিন দিয়েছে? সে তো অনেক আগে জামিন পাওয়া ছিল। জামিন পাওয়ার পর সে জেল থেকে বের হয়নি, হয়তো মৃত্যুর ভয়ে বা ক্রস ফায়ার হওয়ার ভয়ে জামিন পাওয়ার পরে বের হয়েছে। তারপর বলা হয় সুইডেন আসলাম জামিন পেয়েছে। একটু ইনভেস্টিগেট করেন না কেন? এই জামিন নিয়ে যে এত প্রশ্ন করেন, খালি আমার থেকে উত্তর চান কেন? আপনারা প্রত্যেকটা ইনভেস্টিগেট করেন। সন্ত্রাসী যারা জামিন পেয়েছে তারা কে আগের আমলে জামিন পেয়েছিল, বর্তমান সরকারের আমলে বের হয়েছে, তার অধিকার বের হওয়া, এত কিছু করার নাই। সন্ত্রাসীদের মধ্যে কারা হাইকোর্ট থেকে জামিন পেয়েছে, কারা আপনার নিম্ন আদালত থেকে জামিন পেয়েছে, কারা জামিন পাওয়ার পর বের হওয়ার পর ওইটাকে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করে আবার বাতিল করা হয়েছে, কয়জন হাইকোর্ট জামিন দেওয়ার পর আবার আপিলেট ডিভিশন আটকে দিয়েছে, কয়জন আবার বের হওয়ার পর পুলিশ আবার গ্রেফতার করেছে। এগুলো একটা থরো ইনভেস্টিগেশন করেন, থরো ইনভেস্টিগেশন করে আমাদেরকে এডুকেট করেন, তারপর আমরা বুঝতে পারবো আমাদের ভুল কোথায়। আমাদের বলতে বুঝাচ্ছি, আপনারা তো মানে একটা জবাবদিহিতার একটা ইনফর্মাল ইনস্টিটিউশন অফ অ্যাকাউন্টেবিলিটি। আপনারা যদি এরকম থরো ইনডেপথ ইনফরমেশন বেসড রিপোর্ট করেন, তখন না মনে হবে আচ্ছা এখানে আমার গাফলতি আছে। এখন আপনি যদি হচ্ছে, আমি যদি দেখি না এখানে তথ্য অসম্পূর্ণ ভুল, তাহলে তো আমার হেল্প হয় না। যাই হোক, আপনারা আমি শুধু বলতে চাই, সন্ত্রাসীদের জামিনের 4টা জিনিস ঘটেছে। এটা হচ্ছে আগে বের হয়ে গেছে, অনেক কিছু অধিকাংশ জামিন হাইকোর্ট থেকে হয়েছে, এই জামিনগুলো আবার আপিলেট ডিভিশনে বেশ কিছু সংখ্যক বাতিল হয়েছে। আপনাদের সাথে আমি একমত, চিহ্নিত সন্ত্রাসীদের ক্ষেত্রে আপনার জামিন দেওয়ার প্রশ্নটি আমাদের আরেকটু সুগভীরভাবে। যখনই আমি জামিনের রিপোর্ট থেকে পড়ি, বাংলাদেশে কি ইনভেস্টিগেশন সাংবাদিকতা কি হয়ে গেছে? ওই সরকারের আমলে করতে পারতেন না, এখন করেন না। এক্স্যাক্টলি কতগুলো মামলা জামিন হয়েছে আমি বললাম, যে প্রশ্নগুলো বের করেন, 4টা প্রশ্ন, যে এই সরকার আসার পর কতগুলা জামিন হয়েছে, এই জামিন প্রাপ্তগুলোর মধ্যে কতগুলা আগের সরকারের আমলে জামিন ছিল। আমার সুইডেন আসলামের নাম মনে আছে, অন্যগুলা মনে নাই, কিন্তু এই সরকারের আমলে বেলবন্দি বের হয়েছে, এটা বের করেন। কতগুলা উচ্চ আদালত থেকে হয়েছে, কতগুলা নিম্ন আদালত থেকে হয়েছে, জামিন হওয়ার পর কতজনকে গ্রেফতার করা হয়েছে। যেমন আপনাদের একটা উদাহরণ দেই, ভালো করে শুনেন। যেমন একটা মামলার আসামি, ওই যে শিশু ধর্ষণ মামলার যে আসামি ছিল, তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, 9 বছর জেল খাটার পর সে বের হয়ে গেছে হাইকোর্ট থেকে। মনে আছে আপনাদের? মনে আছে না আপনাদের? সবাই ওইটা নিয়ে প্রচন্ড সমালোচনা করলেন। তো এই জামিনটা পেল, এটা লিখবেন। তারপর যে এই জামিনটা আপিলেট ডিভিশন বাতিল করলো, কেউ লিখেছেন? একজন সাংবাদিক আমার প্রশ্ন করার পর আমি বলছি, উনি চমকে গেছেন, তাই স্যার? চমকে গিয়ে প্রথম আলোর সাংবাদিক বলে, তাই স্যার, জানতাম না তো। তারপরের দিন দেখি 2 দিন পরে খবর নিয়ে তারপর লিখেছে জামিনটা বাতিল হয়েছে। যদি একটা হাইকোর্ট থেকে একটা জঘন্য ধরনের ধর্ষকের জামিন হওয়ার পরে সমাজের মধ্যে যে ক্রোধ, ক্ষোভ, দুঃখ সৃষ্টি হয়, সেই সংবাদটা আপনি দিলেন। ওই জামিনটা যে 2 দিন পরেই আপিলেট ডিভিশন বাতিল করলো এবং ওই লোকটা যে মুক্তি পায় নাই, এই খবরটা দিয়ে মানুষের মনের কষ্ট, দুঃখটা একটু কমাবেন না? পত্রিকা আসছে,
কোন পত্রিকা আসছে বলেন? প্রথম আলোতে আসে নাই। আমি যখন আমাকে প্রশ্ন করেছে এইরকম জামিন কিভাবে হয়, আমি বললাম জামিন যে বাতিল হয়েছে আপনি জানেন না? না তো স্যার। তারপর খোঁজ খবর না কোন পত্রিকা করেছে আপনি বলেন না, আপনি আমাকে অনেস্টলি বলেন প্লিজ। উনি বললো যে উনি দিয়েছেন। আপনি কবে দিয়েছেন ভাই? মানে আমার ব্রিফিং এর ভিত্তিতে দিয়েছেন, নিজেরা ইনভেস্টিগেট করে দেন। ও আচ্ছা, আজকে হচ্ছে। আচ্ছা, তারপরে পত্রিকা আসে না। থ্যাংক ইউ। না ঠিক আছে, ভালো করছেন। কোন টিভি আপনার? গুড, থ্যাংক ইউ। আপনারা প্লিজ এই খবরগুলো রাখেন। কিছু কিছু খবর শুনলে মানুষের মনে খুব দুঃখ লাগে যে এরকম একটা লোক বা এরকম একটা অপরাধী কেন জামিন পেল। আবার জামিনটা যে বাতিল হলো ওই খবরটাও দিয়েন।